5ই আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা এখনও পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। 24-এর আন্দোলনের 2 বছর পূরণের প্রথম দিনে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে রাজধানীর রায়ের বাজার গণকবর জিয়ারত করতে আসেন জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা। বৃষ্টি ভেজা সকালে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দুহাত তুলে দোয়া করেন জুলাইয়ের অগ্রসেনানীরা। এর আগে কোরআন খতম করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। কবর জিয়ারত শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারগুলোকে সহযোগিতার কথা বলা হলেও তা পর্যাপ্ত নয়। সরকারের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু যেটা এখনো পর্যন্ত অপর্যাপ্ত। এই কারণে আমরা বর্তমান সরকারের কাছেও আহ্বান জানাবো, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, বিশেষত যারা এখন পঙ্গু অবস্থায় আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের চিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা করা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের সাথে আছে। গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি করেন এনসিপি আহ্বায়ক। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিচার নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির 36 দিনে শহর থেকে শুরু করে উপজেলা পর্যন্ত থাকছে সেমিনার, সভা সমাবেশ সহ নানা আয়োজন। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সরকার গণভোটের রায় না মানায় দেশে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সংসদের এলইডি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, বেশ কিছু অধ্যাদেশ বিলুপ্ত করায় দেশে নতুন এক বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তবে নতুন অর্থ বছরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন হবে বলে তার আশা। মোহন ইসলামের প্রতিবেদন। বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে বিরোধী দলের এই মতবিনিময়, এতে বাজেটের নানা দিক তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাজেটের বেশ সমালোচনা করেন তিনি, বলেন যেসব পণ্যের উপর কর প্রত্যাহার করা হয়েছে তার প্রতিফলন বাজারেও দেখতে চান। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। বিরোধী দলীয় নেতা আরো বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার রাজনৈতিক সংকট তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করে দেশে নতুন একটি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। গুম কমিশন গুম হয়ে গেছে, এরপরে এই কি বলে এটা দুদক, যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যা, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেনই অভ্যুত্থান হয়েছে। এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবের সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট। কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা নিয়েও। এ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে আপত্তি জানান বিরোধী দলের নেতা। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে প্রতিবেশী রাষ্ট্রদের আহ্বান জানান জামায়াত আমির। আমরা আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব,
আমাদের বন্ধুরা খুশি হবে ইনশাল্লাহ, কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয় তাহলে আমরা রাজশাহীর আম তাদের জন্য পাঠাইয়া তাদেরকে খুশি করব, অসুবিধা নেই। তবে নরম বা গরম নয়, যৌক্তিকভাবে বিরোধী দল নিজেদের অবস্থান সংসদে তুলে ধরবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না, যদি তারা এটা ধারণা করেন ভুল করবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করছে বাংলাদেশ। সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প নেই বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। হোলি আর্টিজান হামলার 10ম বার্ষিকীতে নিহতদের স্মরণে ঢাকায় ইটালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় শোকে স্তব্ধ হয়ে পড়েছিল বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়। নৃশংস এ হামলায় 22 জন নিহত হন। তাদের মধ্যে 9 জন ইতালির নাগরিক, 7 জন জাপানের, 1 জন ভারতের এবং নিয়ন্ত্রণে পুলিশসহ 3 বাংলাদেশি মর্মান্তিকভাবে নিহত হন। তাদের মধ্যে 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন। হলি আর্টিজান হামলার 10ম বার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকায় ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে নিহতদের স্মরণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কূটনৈতিক অঙ্গনের সদস্য, নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিঙিচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদও শ্রদ্ধা নিবেদন করেন। মর্মান্তিক এই ঘটনার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর কখনো না ঘটে সে লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। The terrorists sought to sow hatred and fuel division between the people of Bangladesh and the international community. Instead, what emerged was a strengthened sense of solidarity and a heightened awareness of the value of dialogue among peoples and of our shared commitment to combating violence. হলি আর্টিজান হামলাকে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ হামলার পর বাংলাদেশ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। The Holy attack was a brutal assault on our common humanity. It was a calculated attempt to sow fear, hatred, and division within our vibrant, tolerant, and inclusive society. Yet, in the face of this horrific tragedy, Bangladesh demonstrated extraordinary resilience. The painful events of that day continue to remind us of national unity, social cohesion, and collective vigilance in safeguarding our shared values. স্মরণসভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে আহ্বান জানানো হয়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। রিজার্ভ চুরি, এস আলমের অর্থ লোপাট সহ আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগের নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের দিকে। এরই মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে দুদক। ইমতিয়াজ সনির প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ নানা লুটপাটে ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব জালিয়াতিতে খোদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনের কাছে। 2024 সালের 5ই আগস্টের পর এসব বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। একক গ্রাহকের ঋণ সীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন
বা নোটসদের সত্যায়িত ফটোকপি। এবার রিজার্ভ চুরির নথিসহ 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। জনাব আতিউর রহমান, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক ঢাকা সহ অন্যান্যদের বিরুদ্ধে রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছে। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে। এসব নথির তথ্য যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সেগুলো যাচাই বাছাই করবেন, মিলিয়ে দেখবেন উনি যা চেয়েছেন তা পেয়েছেন কিনা। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। শিশু নির্যাতন ও হত্যার একটি মামলায় মারা যাওয়া আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্টের একটি বিশেষায়িত বেঞ্চ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামির মারা যাওয়ার বিষয়টি জানতেন না তারা। সারা দেশে নারী ও শিশু নির্যাতন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় উচ্চ আদালতে বিচার দ্রুত শেষ করার জন্য ওই বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। শেরপুরে 2013 সালে মাত্র 8 বছর বয়সী আদিবাসী শিশু বিথি দেওয়াকে ধর্ষণের পর হত্যা করে তারই দুঃসম্পর্কের মামা কান্তি মারাক। মামলার অভিযোগে বলা হয়, বিকেলে খেলতে বের হলে কৌশলে শিশুটিকে ঘরে ডেকে নেয় কান্তি। এরপর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। 8 বছরের মেয়েটাকে ও রেপ করে। রেপ করা অবস্থায় মেয়েটা যখন চিৎকার করতেছিল তখন ওর মুখে শ্বাসরোধ করে ওকে হত্যা করে। 2019 সালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামি কান্তিকে মৃত্যুদণ্ড দেন। পরে তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। সংবাদ মাধ্যমের তথ্য বলছে, কারাগারে থাকাকালীন 2021 সালে মারা যান কান্তি। এর 5 বছর পর আবারও আলোচনায় সেই মামলা। বুধবার ডেথ রেফারেন্স শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত বিশেষ বেঞ্চ। এই নিঃশংসতাকে বিচার আমলে নিয়ে মাননীয় আদালত যে ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল শেরপুরের যে মৃত্যুদণ্ডাদেশ সেটাকে ওনারা অ্যাফার্ম করেন এবং আসামির মৃত্যুদণ্ডাদেশ রায় বহাল রাখেন। তবে মৃত আসামির মামলায় কিভাবে শুনানি হলো এ নিয়ে পরে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামির মৃত্যুর খবর কেউ জানায়নি তাদের। ওইটা তো আর আমরা জানি না, আমাদের কাছে মামলা আসছে, আমরা হিয়ারিং করছি। হ্যাঁ, ওইটা তো হলো জেল, ওইখান থেকে তো কোনো রিপোর্ট দিলে দেয় নাই তো। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি মারা গেলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম সাধারণত আর চালানো হয় না। বিশেষ করে আপিলের ক্ষেত্রে ধারা 431 অনুযায়ী অভিযুক্তের মৃত্যুর ফলে আপিলের কার্যক্রম শেষ হয়ে যায়। মাইনুল মারুফ, 71, ঢাকা। কাল থেকে নতুন পদ্ধতিতে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। 12 বছর পর অভিন্ন প্রশ্নে নেওয়া হবে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা। এবার পরীক্ষার্থী প্রায় 12,70,000। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে ডিজিটাল নজরদারি। সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করাতে পারবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী। শারমিনীর রিপোর্ট। এক দেশ এক প্রশ্ন, এমন পরিকল্পনায় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 10 লাখের বেশি। 11 বোর্ড মিলিয়ে সংখ্যাটা 12.5 লাখের বেশি। যেহেতু অভিন্ন প্রশ্ন, তাই ভুল প্রশ্ন বিতরণ, প্রশ্ন ফাঁস কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোথাও পরীক্ষা বন্ধ হলে কি করা হবে, এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। দ্বিতীয় প্রশ্ন হল দুর্যোগপূর্ণ এলাকা, সেই জায়গায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছি যে যেখানে যেই অবস্থা হবে সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে সেখানে সিদ্ধান্ত নেবে যেন পরীক্ষা সুন্দর হয়, সেই ব্যবস্থাটি লোকাল প্রশাসন করবে। শিক্ষামন্ত্রী জানান, সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খাতা দেখতে কোনো পরীক্ষকের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্সামিনার কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি
যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। এসএসসির মতো নকল ও প্রশ্ন ফাঁস মুক্ত এইচএসসি পরীক্ষা হবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে কোনো মূল্যের নকল, প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে। আমাদের সকল ছাত্রছাত্রীর প্রতি শুভকামনা রইল। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকরা বাইরে কোচিং করালে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাটাগরিক্যালি আমরা সাবজেক্ট টু দ্যাট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শারমিন মীরা, 71, ঢাকা। ঢাকা উত্তর সিটিতে 60 বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। অন্যদিকে একজন বিশেষজ্ঞর আশঙ্কা ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে অগস্ট-সেপ্টেম্বর মাসে। এদিকে হামের পাশাপাশি ডেঙ্গুর রোগী বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। মামুন হোসেনের রিপোর্ট। এখন পর্যন্ত করেন তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীর ফুলে যাওয়ায় 3 বছরের শিশু মাহিলাকে নিয়ে আসা হয় বাংলাদেশ শিশু হাসপাতালে। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। গত 7 দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে শিশুটি। তার সারা শরীর ফুলে গেল, ফুলে যাওয়ার পর তার তার লাঞ্চে পানি জমে গেল। মাহিলার মতো আরো অনেক শিশু ডেঙ্গু নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। বমি আছে, তারপরে কাশি আছে, সেজন্য অবশ্যই আমরা চিন্তিত। আক্রান্ত যখন প্রথমে হয়েছে অনেক টেম্পারেচার আসছিল মাথায়, তারপর শরীরে শক্তি ছিল না, খাবার খাওয়ার ইচ্ছা করতেছিল না। ঢাকা শহরে সবকিছুরই সিস্টেম ভালো, কিন্তু গ্রাম সাইডটাতে দেখা গেছে কোনো ভালো কোনো চিকিৎসার ডাক্তার আছে কিন্তু মেশিন নাই। ডেঙ্গু হওয়ার জন্য যে উপকরণ দরকার সেগুলো আমাদের ঢাকা সিটিতে আছে। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। সব মিলিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি, তবে এখন কমে আসছে। হামের প্রাদুর্ভাব অনেক কম, এখন আমাদের ডেঙ্গু রোগী কিন্তু পাচ্ছি। 2-4 করে আসতেছে। যারা একবার হয়েছে দ্বিতীয়বার হতে পারে, তৃতীয়বার হতে পারে, কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম ডেঙ্গু কিন্তু মারাত্মক। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, রাজধানীর উত্তর অংশে 60 বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। শতকরা 60 বাসায় লার্ভার উপস্থিতিটা পেয়েছি বনানী এবং গুলশান এলাকায়। মিরপুরও আমরা করেছি আজকে। বাড়ির যে জায়গাগুলোতে লার্ভাগুলো পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের লোকজনের অ্যাক্সেস থাকে না। বিশেষজ্ঞদের আশঙ্কা আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। প্রেডিকশন মডেল তৈরি করে সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। বাড়ির আশপাশে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ব্যাপকভাবে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মামুন হুসাইন, 71, ঢাকা। দেশে সংকটাপন্ন সব রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ভবিষ্যতে আর কোনো মানুষ যেন জরুরি সেবার অভাবে মারা না যায় সে লক্ষ্যে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে বিএনপি স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। মাহিলা ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে। অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সহ সরকারের 2 মন্ত্রণালয়ের মন্ত্রীরা। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এবারের বাজেটের দিকে তাকিয়ে দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম এভার ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, 56 বছরের ইতিহাসে সেকেন্ড লার্জেস্ট বাজেট পেয়েছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি। অর্থাৎ মানুষের কল্যাণকে গুরুত্ব দেয় যে দল সেটি হচ্ছে বিএনপি। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসকদের মধ্যে রোগীদের প্রতি জবাবদিহি নিশ্চিত না হলে হাজার কোটি টাকা বরাদ্দেও কাঙ্ক্ষিত ফল মিলবে না। যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। চিকিৎসা সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় সেজন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বিগত বছরের অবহেলায় বাংলাদেশি ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি 1 লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা 1.7।
68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। তাহলে তারা কিভাবে ক্রিটিক্যাল কেয়ারের মতো সেবা পাবে? সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চিকিৎসকদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। আমরা সংকল্প গ্রহণ করলে আর কোনো দেশবাসী তার গুরুতর শারীরিক অবস্থার সময় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। একসাথে কাজ করার মাধ্যমে দিনভর নানা আয়োজনে উদযাপন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাষ্ট্র, নাগরিক সকলের সহযোগিতা চেয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির। সকাল ৯:৩০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা আর শান্তির পায়রা উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। প্রাচীন এই প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্যকে স্মরণ করতে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাবেক উপাচার্য অ্যালুমনাইদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এরপর কাটা হয় কেক। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, শিক্ষার্থী সহ আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ইংরেজি বিভাগের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর এক আলোচনা সভায় এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বক্তারা বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন, আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে একসাথে কাজ করার। বড় একটি চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, সেটি হলো মাতৃভাষার মাধ্যমে সকল স্তরে শিক্ষার ব্যবস্থাকে কার্যকর ও উন্নত করা। গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ ও কঠিন সংগ্রামের কালে এটা ছিল অকল্পনীয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ব্যাপারে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন অতীতেও যখন তারা ছিল ভূমিকা পালন করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে। ১০৫ বছরে যদি আমরা পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তারা আজকে বাংলাদেশ এবং সারা দুনিয়াব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহরা প্রতিষ্ঠা করেছিল এবং তাদের যে অসামান্য অবদান ছিল, আমরা তাদেরকে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক ও সামাজিক সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। রায়হান কবির, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর ৭১-এর সাথেই থাকুন।